রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন। বিধি মোতাবেক পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি বঙ্গভবন ছেড়ে দিয়েছেন বা দিবেন। আজকের এই ভিডিওটা আমি করছি সন্ধ্যার পর শুক্রবারে। যতটুকু আমি খবরে দেখেছি সেটা হলো গুলশানের একটি বাসাতে তিনি থাকবেন এবং এই সময়টিতে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তার যে অবসরকালীন ভাতা এবং তার যে ব্যক্তিগত স্টাফ পিএস এগুলো তিনি পাবেন। সরকারি সেবা পরিষেবা পাবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটি হলো কথার কথা। অন্যদিকে রাজপথে যারা শাহাবুদ্দিন চুপ্পু তার বিরোধী, তারা রীতিমতো তার বিচার চাচ্ছেন, তার মারাত্মক বিচার চাচ্ছেন। আর এই মুহূর্তে আসলে তার পক্ষে কারা এবং কী কারণে সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। দেশের বাইরে থেকে যারা ইউটিউবিং করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা লিডারশিপ ফ্রি স্টাইলে অনেক কথা বলতে পারেন। তাদের তথ্য বা উপত্যের কোনো ঘাটতি দরকার হয় না। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি তারা যে কোনো কথা বলার আগে এখানে আমাদেরকে 10বার চিন্তা করতে হচ্ছে যে সমসাময়িক পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটে এই কথাগুলো যদি চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে তাহলে সেক্ষেত্রে আমি কতটা নিজেকে ডিফেন্ড করতে পারবো। 2 নম্বর হলো যে আমরা যারা বাংলাদেশে আছি, অর্থাৎ ইউটিউবে বা এই সোশ্যাল মিডিয়াতে বছরখানেক বড় জোর সেইখানে আপনি অপতথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে মানুষজনকে মাতোয়ারা করতে পারবেন। এমনকি ওয়াজ নসিহত করেও আপনি নট মোর দেন 1 ইয়ার। আমাদের দেশে দেখবেন যে সমস্ত লোকজন ইউটিউবে ফেসবুকে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন, তারা 1 বছর 1.5 বছর 2 বছরের মাথায় কেউ নেই, নো ওয়ান। কারণ নাম বলে আমি ছোটো করবো না, কিন্তু আপনি চিন্তা করেন যে আমি যখন এটা শুরু করি, এই ফেসবুকিংটা শুরু করি বা ইউটিউবিংটা শুরু করি, এটা বহু আগে, তখন খুব ওয়াজ চলতো এবং তখন রোজ টেলিভিশন নামে একটা টেলিভিশন, মানে আইপি টেলিভিশন, যারা আজহারির বক্তব্য বা অন্যান্য ইসলামী ওয়াজগুলো তারা সেখানে আপলোড দিত। তো একজনের কাছে আমি শুনলাম যে এই টেলিভিশনের এই চ্যানেলটি সেখানে প্রতি মাসে 50 লাখ টাকা ইনকাম করে। আপনি এখন দেখুন তো রোজ টেলিভিশন বা রোজ টিভি এরকম কোনো আছে কি না। এরপর দেখলাম যে অনেকগুলো মাছের ব্লগ করে, তার গ্রামে রান্নার ব্লগ করে। তারপর আর একটা মেয়ে আছে ফারজানাজ ড্রয়িং, খুব সিরিয়াসলি সে বাড়ি গাড়ি সিরিয়াসলি করে ফেলেছে। প্রতি মাসে তাদেরও 30 লাখ 40 লাখ টাকা ইনকাম হতো, নেই। এরপরে বিভিন্ন যারা আরও অপতথ্য ছড়ায়, ইল্লু বিল্লু পিল্লু যে সমস্ত লোকজন আছে, তারাও এই ভিউ ব্যবসা করে দে আর্নড হিউজ মানি, বৈধভাবে অবৈধভাবে, এবং তাদের সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা দেখা গেল যে বড় শিল্প গ্রুপ, তারপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মানে রীতিমতো ডাকাতি। এরাও ঠিক নেই, 1 বছরের মাথায় মানে তারা একেবারে আউট। এখন এইগুলো যারা আছে তাদের অবস্থা এতটা খারাপ যে এরা যদি, বাংলাদেশ তো প্রশ্নই আসে না, বিদেশের মাটিতে কোনো শহরে গেলে সেখানে ডাইরেক্ট চর থাপ্পড় কিল ঘুষি লাথি জুতো এইগুলো খাওয়া ছাড়া তাদের কোনো অবস্থাতেই কোনো সেফ এক্সিট নেই। মানে পুরো সমাজ রাষ্ট্র তাদেরকে অপাঙ্ক্ত করে ফেলেছে। এর গেল একটা অর্থাৎ যারা মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, তারপরে শেষে মানুষের কাছে টাকা নিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এই লোকগুলো মানে এরা সবাই বিদেশে বসে কন্টেন্ট ক্রিয়েট করেছে, অনেকটা ইন্টারনেট জালিয়াতির মতো। তারা কিন্তু কেউ সাস্টেন করতে পারেনি। এবং এখন অনেকে মানে আপনি রিসেন্টলি দেখেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি ভীষণভাবে ইটালিতে লাঞ্ছিত হয়েছেন। এটা অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে বিদেশের মাটিতে যারা থাকেন। অন্যদিকে যারা দেখেন যে খুব সস্তা জনপ্রিয়তা, খুব অল্প 1 বছর 1.5 বছরের মধ্যে মানুষকে উত্তেজিত করেছে, গালাগালি করে উল্টে কথাবার্তা বলে, তারাও এখন একেবারে ইউটিউবও দেখা গেল যে আমার একটা কন্টেন্ট, আমি যদি 1 লাখ লোক আমার কন্টেন্ট দেখে, আমি 1.5 লাখ, মানে 1 লাখ লোক আমার যদি কন্টেন্ট দেখে, আমি ধরুন পাই $150 1 লাখ ভিউতে।
হয়রাজ দেখা গেল যে এইরকম লোক তারা যদি 1 লাখ ভিউ হয় তাহলে হয়তো $10 $15 তারা পায়। অর্থাৎ ইউটিউবের যে গ্রেডিংয়ে, সেই গ্রেডিংয়ে কিন্তু তারা অনেক অনেক বা যাকে বলা হয় লো প্রোফাইলে আছে, আর অন্যদিকে দর্শকরা তো ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই কারণে হয় কি যে বাংলাদেশে বসে আমাদেরকে যে কোনো একটা কথা বলার আগে 10বার চিন্তা করতে হচ্ছে যে আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো, এবং প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে রাস্তায় হাজার হাজার মানুষের দেখা হচ্ছে এবং তারা রেসপন্ড করছে প্রতিটার মধ্যে, ভাই আপনি এটা বললেন কেন, বা এটা ঠিক হয়নি, বা আপনার এই কথাটা ঠিক হয়েছে। তো সেই দিক থেকে আসলে এই যে রাষ্ট্রপতির যে সেফ এক্সিট বা রাষ্ট্রপতির পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে আমি বা আমার মতো যারা আছেন তার ইচ্ছেগুলি আমরা বলতে পারি না, কোনো অবস্থা আমরা বলতে পারি না, যেভাবে বিদেশে বসে বা বাংলাদেশে বসে অনেকে দায়িত্বহীন কথাবার্তা বলেন। আমরা যে কথাগুলো বলতে পারি বা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, সেটা হলো এটা হতে পারে বা নাও হতে পারে। এখন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন, এর আগে আব্দুল হামিদ সাহেবও পদত্যাগ করেছেন, বা তার মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি রূপে তার অবসর স্বাভাবিক গতিতেই তার অবসর হয়েছে। এখন সেই অবসরের পর তার যে রাজনৈতিক সমস্যা এটা সীমিত, তার নির্বাচনী এলাকাতে তার সমস্যা, তার প্রতিদ্বন্দ্বিতার সমস্যা, কিন্তু চুপ্পু সাহেবের বিষয়টা একেবারে ইন্টারন্যাশনাল। মানে বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল, আবার চুপ্পু সাহেবের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল। যেমন ধরুন তার সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক, এবং তিনি যখন গদিতে বসে আছেন ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা পলায়ন করলেন। এই জন্য তার যে প্রথম ট্যাগ, তিনি শেখ হাসিনার দোসর। 2 নম্বর হলো আওয়ামী লীগের কোনো লোক কিন্তু তাকে ওন করছে না। এর কারণ হলো যে প্রক্রিয়াতে, যে অবস্থাতে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল, এক্ষেত্রে শুধুমাত্র শেখ হাসিনা বলতে পারবেন তিনি কেন তাকে দিয়েছিলেন, কি কারণে দিয়েছিলেন। বাকি আওয়ামী লীগের সব শীর্ষ নেতৃবৃন্দ, মানে তিনি ছিলেন, জনাব চুপ্পু ছিলেন তাদের চক্ষুশূল। ফলে এই যে তার যে বিপদের সময় এখন সিঙ্গেল একজন আওয়ামী লীগ লোককে পাবেন না তার পাশে দাঁড়াতে, দেশে এবং দেশের বাইরে। এটা হলো তার একটা প্রথম প্রবলেম, যে তার কোনো ওনারশিপ নেই। দ্বিতীয়ত হলো যে এই গত 2 বছরে হি ট্রাইড হিজ লেভেল বেস্ট টু কমপ্লাই উইথ এভরিবডি। তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমপ্লাই করার চেষ্টা করেছেন, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কমপ্লাই করেছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি কমপ্লাই করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাকে ওন করেনি, কেউ তার সম্মানজনক যে বিদায়টি, সেই সম্মানজনক বিদায়টি নিশ্চিত করেনি। যেমন এটা তো তিনি মনে প্রাণে ধরে নিয়েছিলেন যে এই বিএনপি সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি চলে যাবেন, বা তাকে বললেই তিনি চলে যাবেন, কিন্তু বিএনপি কৌশলগত কারণে তাকে রেখে দিয়েছে। কিন্তু যখন বিএনপির সন্দেহ হয়েছে, কিংবা বিএনপিতে তার প্রয়োজন ফুরিয়ে গেছে, বা যে কোনো কারণে বিএনপি তাকে নিরাপদ মনে করছে না, সঙ্গে সঙ্গে এত দ্রুততার সঙ্গে তাকে বাদ দিয়ে দেওয়া হলো যে তিনি একটি যে চোখ মুদবেন বা একটা ট্রু শব্দ করবেন, সেই সুযোগটা পর্যন্ত তার হলো না। আচ্ছা, এখন তিনি অফিস হারিয়েছেন, পদ হারিয়েছেন, ক্ষমতা হারিয়েছেন, রাষ্ট্রীয় প্রোটোকল হারিয়েছেন, এখন তার অবস্থা কী হবে? তিনি কি সেফ এক্সিট পাবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে বিদেশে তিনি চলে যেতে পারবেন? তারেক রহমান সাহেব বা বিএনপি সরকারকে তাকে সেই সুযোগটা দিবে, নাকি বাংলাদেশে একজন রাষ্ট্রপতি যেভাবে হুসেন মোহাম্মদ এরশাদকে বিএনপি বিচার করেছিল? বিএনপি কিন্তু মানে একটা দারুণ মানে ইতিহাস আছে, মানে বিএনপি সবসময় এটাতে রাষ্ট্রপতিদেরকে বিচার করার নিদারুণ তার ইতিহাস আছে। যেমন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি খন্দকার মোশতাককে তিনি বিচার করেছিলেন, তারপরে বেগম জিয়া ক্ষমতা আসার পরে এরশাদ সাহেবকে বিচার করেছিলেন। তো এই যে 2জন রাষ্ট্রপতি, এবং তাদের এরপরে তাদের নিজস্ব রাষ্ট্রপতি বি চৌধুরীর জীবনকে তারা একেবারে হারামে খারাম করে দিয়েছিলেন। তো এই যে তাদের নিজেদের যারা লোকজন রয়েছেন, তারপরে ইয়াজউদ্দিন সাহেবের জমানাতে যখন 1/11 হয়ে গেল, তারা ইয়াজউদ্দিন সাহেবকেও আর কখনো ওন করেননি।
তো সেই দিক থেকে এরশাদ সাহেবের বিচার করা, খন্দকার মোশতাককে বিচার করা, বি চৌধুরীকে বিচার করা, এই জিনিসগুলো অর্থাৎ সরাসরি তারা ছোটোখাটো কোনো রুই কাতলা ধরেননি, একেবারে ডাইরেক্ট নীল তিমি, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতিদেরকে জেলে নেওয়া, জেলের মধ্যে সেখানে পায়খানা পেশাব যেন ঠিকমতো করতে না পারে এই জন্য সেখানে সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া, এরপরে রাষ্ট্রপতি তার 70-80 বছর বয়সে সে যেন রেল লাইন দিয়ে জোরে জোরে দৌড়াতে পারে, তারপরে শেষে রাষ্ট্রপতি বাসায় বসে আছে, তার ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে, তারপরে কার্পেটে আগুন ধরিয়ে দেওয়া গেল এবং হাফ প্যান্ট পরে রাষ্ট্রপতি সে সাংবাদিকদেরকে ডাকছে। এই বিশুদ্ধের এই ঘটনাগুলো আমরা বাড়িধারা বাসায় দেখেছি এই ঘটনাগুলো। তো সেক্ষেত্রে জনাব চুপ্পু সাহেবের বিরুদ্ধে যদি বিএনপি অ্যাকশন নেয়, তাকে যদি অ্যারেস্ট করে, তাকে যদি বিচার করে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এর কারণ হলো এই কাজগুলো তারা ইতিপূর্বে করেছেন। তো সেই দিক থেকে চুপ্পু সাহেবের বিরুদ্ধে তার তো শত্রুর অভাব নাই। তার প্রথম শত্রু হলো জামাত এবং এনসিপি, এবং এটার অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে। প্রথম কারণটা হলো যে জামাতের সাথে এস আলমের একটা দাকুমার সম্পর্ক, আর তিনি এস আলমের অত্যন্ত ঘনিষ্ঠজন ব্যক্তি ছিলেন, এটা সবাই বলা বলি করেন। আর এস আলম এখানে মানে বিএনপি সরকারের অনেকের উপর প্রভাব বিস্তার করে, এটা জামাতের মানে একেবারে চক্ষুশূল। জনাব চুপ্পু ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করেছেন, কাজে ওই সময়টাতে তার ভুল ভ্রান্তি হতে পারে, তার কোনো কাজে ত্রুটি থাকতে পারে। এই জন্য জামাত সবসময়ই এই ইসলামী ব্যাংক এবং এস আলম রিলেশনের কারণে জনাব চুপ্পুকে রীতিমতো দৌড়ের উপর রাখবে। আর এই যে তাকে ওন করা বা তাকে প্রোটেক্ট করতে গিয়ে যে ঝামেলাটা বিএনপির হবে, সেই ঝামেলা নেওয়ার মতো অবস্থা এখন বিএনপির নাই। ফলে তাকে যদি আইনের হাতে তুলে দেওয়া হয়, বিচারের হাতে তুলে দেওয়া হয়, এবং তার বিনিময়ে যদি আপাত দৃষ্টিতে জামাতের বা এনসিপির যে মুখ এগুলো বন্ধ করা যায়, তাহলে বিএনপি যে কাজ করবে না সে কথা কিন্তু বলা যাচ্ছে না। ফলে কি হলো, এই জুলাই মাসে যারা শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এবং অনেকটা নাটকীয়ভাবে, অনেকটা অ্যাডভান্সারাস ওয়েতে যেভাবে তিনি ক্ষমতা হারালেন, যেভাবে তিনি পদ পদবি হারালেন, ফলে তার যে পরবর্তী কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশনে সেফ এক্সিটের বিষয়টি 1%ও আশা করা যায় না। আর তিনি আব্দুল হামিদের মতো অন্যান্য লোকের মতো নিরাপদে থাকবেন তাও বলা যাচ্ছে না। আবার তার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা হয়, তাহলে আইনি ব্যবস্থা হলেও বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় করা ঘটনা ঘটে যাবে। এর কারণ হলো তিনি যেই মুহূর্তে আইনের জিম্মায় চলে যাবেন, হি উইল ওয়েল প্রোটেক্টেড, এবং সেখানে বসে তার যে কোর্টেই বিচার হোক না কেন, তিনি যে ইস্যুগুলো তৈরি করেছেন গত 2 বছরে, তার কাছে যে ডকুমেন্টগুলো আছে, এবং এখানে যে সাংবিধানিক শূন্যতা থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগপত্র, ইউনূস সাহেবের যাকে বলা হয় ক্ষমতা গ্রহণ, তারপরে তারেক রহমান সাহেবের দেশে আসা, ইলেকশন হওয়া, এই সময়টিতে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক, ক্যান্টনমেন্টের সাথে তার সম্পর্ক, 3 বাহিনীর সাথে তার সম্পর্ক, সব মিলিয়ে মানে নানা রকম যাকে বলা হয় অশনি সংকেতের যে তালাচাবি, সেই তালাচাবি এই জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছে আছে। ফলে রাগ দেখাতে পারেন, ক্রোধ দেখাতে পারেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে গেলে তার যে অব্যবহিত পরিণতি কি হবে, এটা নিঃসন্দেহে বিএনপি যারা কর্তা ব্যক্তি আছেন তারা খুব ভালো করে বোঝেন। তবু রাজনীতিতে শেষ বলে কথা নাই, এখানে অনেক কিছু জানার সত্ত্বেও অনেক ঘটনা ঘটে। নিয়তি এমন একটা জিনিস যেটা দেবতারাও কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। যেই গ্রিক পৌরাণিক কাহিনী কিংবা ভারতীয় কাহিনী, মানে যতগুলো আপনার পুরাণের কাহিনী রয়েছে, সেখানে দেখা গেছে যে অনেক বিষয় দেবতারা অনেক কিছু চেয়েছেন, দেবীরা অনেক কিছু চেয়েছে, কিন্তু এই পৃথিবীতে সেভাবে সব ঘটনা ঘটেনি। এই পৃথিবীর একটা নিয়তি আছে, এবং সেই নিয়তি অনুযায়ী এখন অনেক কিছু ঘটছে। এবং শেখ হাসিনার দেশে ফেরার যে ঘটনা, তিনি দেশে ফিরে কি হবে,
আর তিনি আদৌ ফিরবেন কি ফিরবেন না এ নিয়ে আমার ব্যক্তিগত যে চিন্তা, এই চিন্তা আমি কিছুতেই দূর করতে পারছি না। আপনারা লক্ষ্য করবেন যে প্রতিটি মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়, এটা শেখ হাসিনা কি নন, কিংবা তারেক জিয়া নন, কিংবা বেগম জিয়া নন, প্রতিটি মানুষই তার মধ্যে একটা প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা থাকে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। আপনি চিন্তা করুন যে আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবে ক্ষমতা লাভ করার পর পৃথিবীতে খুব অল্প কয়জন লোক তারা তাদের যে শত্রু তাদেরকে ক্ষমা করে দিতে পেরেছিলেন। এর মধ্যে সবার আগে আসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আর এর বাইরে রাজনীতিবিদদের মধ্যে ধরুন গাজী সালাউদ্দিনের যে ক্ষমার দৃষ্টান্ত ক্রুসেডারদের প্রতি, এটি এক অনন্য উদাহরণ। এর বাইরে যেটি হয় সেটি হলো রাজনীতিতে কখনোই কাউকে ক্ষমা করতে হয় না, কোনো অবস্থাতে ক্ষমা করতে হয় না। এবং যখন একটা মানুষ একবার ভুল করে, সে সেই ভুলটি দ্বিতীয়বার রাজনীতিতে কখনোই সে করতে চায় না, বা এটা রাজনীতিও সহ্য করতে পারে না। যেমন ধরুন তারেক রহমান সাহেব দেশে আসছেন, এসে তিনি বলার চেষ্টা করছেন যে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার পরিবারের সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, তিনি কোনো প্রতিশোধ নেবেন না। কিন্তু বাস্তবে কি তাই? আপনি গিয়ে দেখুন তো কী ঘটনা ঘটছে একের পর এক। আবার ধরুন উনি 2001 থেকে 2006 পর্যন্ত মূলত একটি ডিফ্যাক্টো সরকার পরিচালনা করেছেন। তার মা ক্ষমতায় ছিলেন, কিন্তু তার যে ক্ষমতার দাপট তার মায়ের চাইতে বেশি ছিল না কম ছিল, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। ওই সময়গুলোতে তার যে ভুল এবং ভ্রান্তিগুলো হয়েছে, এই জমানাতে এসে এর একটা সিঙ্গেল জিনিস বাদ পড়েছে, আপনি কোনো অবস্থায় দেখাতে পারবেন না। মনে হবে 2001 থেকে 2006 জনাব তারেক রহমান সাহেব যেমন ছিলেন এখনো ঠিক তেমনই আছেন। ওই সময়টাতে তার স্ত্রীর সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল, এবং আপনি ওই সময় দেখেন যে তার স্ত্রী এবং তার অনেকগুলো যুগল ছবি আছে। হি যে বিলাভড ফাদার, তার সন্তানকে তিনি স্নেহ করেন, তার সন্তানও তার সঙ্গে অনেক খুনসুটি করে। এবং জায়মা যখন খুব ছোট, তখন তাকে তিনি কোলে করে, কাঁধে করে, মাথায় করে তিনি বিভিন্ন ছবি তুলেছেন। ওই সম্পর্কটি তার এখনো অব্যাহত আছে। তার স্ত্রীর সঙ্গে যেহেতু উভয়েরই বয়স হয়েছে, এখন তারা একেবারে জীবনের প্রান্তসীমায়। নাও দে আর তার স্ত্রীর বয়স কত আমি জানি না, কিন্তু তার বয়স তো 62-63 বছর। অন অ্যাভারেজে আমাদের এই বয়সটিকে বলা হয় বৃদ্ধ। তো কাজে এই সময়টিতে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এটি বেড়ে যায় যে কোনো দম্পতির জীবনে, এবং সেটা তিনি প্রদর্শন করছেন। তিনি নম্র এবং ভদ্র আচরণ করছেন, যেটি সবাই তিনি যখন রাগ হন কারোর সঙ্গে, তো তার রাগের যে মূর্তি বা সুরত, এটি সবাই জানেন, তার আপনজন। আর তিনি যে সবার সঙ্গে কোমল ব্যবহার করেন, ভদ্র ব্যবহার করেন বেশিরভাগ মানুষের সঙ্গে, এটাও সবাই জানেন। তো কাজেই আমি তার মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। অন্যদিকে যেটা আছে, শেখ হাসিনার যে ক্যারেক্টারিস্টিক্স, আপনি যদি তার ক্যারেক্টারিস্টিক্স 1973-তে দেখেন, তার যারা আপনজন আছেন তাদের কাছে শুনে দেখবেন। আমি আজকের কাগজে যখন চাকরি করতাম, ঠিক সেই সময়টাতে তার স্বামী উনি নিয়মিত আসতেন, ডক্টর এম ওয়াজেদ। তিনি লিখতেন আজকের কাগজে, এবং আমার পাশের টেবিলে বসতেন ফরিদ কবির। তো কবি ফরিদ কবির মূলত ওই সম্পাদকীয় পৃষ্ঠাটা দেখতেন। তো যত লেখক আজকের কাগজের মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনের সম্পাদকীয় তৈরি হয়, যেটা বাইরের যারা কন্ট্রিবিউটার তারা এসে পত্রিকায় লেখা আরম্ভ করেন। এর আগ পর্যন্ত, বিফোর আজকের কাগজ, কেবলই মাত্র পত্রিকায় যারা চাকরি করতেন সহকারী সম্পাদক, তারাই পত্রিকার উপসম্পাদকীয় লিখতেন। তো সেই কারণে আজকের কাগজ বাংলাদেশে একেবারে নতুন ধারার জাতীয় দৈনিকে, এই যে এখন আমরা যারা অনেকে সম্পাদকীয় লিখছি বা উপসম্পাদকীয় লিখছি,
আমাদের শুরুটা হয়েছিল আজকের কাগজ দিয়ে, এবং সেখানে শেখ হাসিনার যে হাজব্যান্ড উনিও আসতেন। প্রচণ্ড আড্ডাবাজ, খোলামেলা টাইপের মানুষ, এমন কোনো কথা নেই, একটু খোঁচা দিলেই হলো। সে বাসর রাতের কাহিনী থেকে শুরু করে আর যা যা আছে একেবারে ফটাফট ফটাফট সব বলে দিতেন। তো বুঝতে পারেন যে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কিছু মানুষ যেভাবে জানি তার স্বামীর মাধ্যমে, তার স্বামী যদি সত্য কথা বলে থাকেন তাহলে অন্য সবাই ঠিক আমাদের মতো নন। এর বাইরে ওনাকে ব্যক্তিগতভাবে দেখেছি, সহকর্মী রূপে 5টি বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি একই পার্লামেন্টের সংসদ সদস্য ছিলাম, সেখানে দেখেছি। ওনার কর্মী হিসেবে তাকে দেখেছি। আবার ওনার দল থেকে চলে গিয়ে আরেকটি দলে যোগদান করেছি 2018 সনে। এরপর ওনার ঘরের মানুষ বাইরে বের হয়ে গেলে ওনার রাগ কেমন হয়, ক্রোধ কেমন হয়, ঘৃণা কেমন হয়, সেটাও দেখার সুযোগ হয়েছে। কাজেই এই যে শেখ হাসিনার সম্পর্কে আমি কোনো অবস্থাতেই আমার আবেগ, আমার উদ্বেগ এবং আমার উৎকণ্ঠা এটা আমি বন্ধ করতে পারছি না। আমার কথা বাদ দেন, ওনার যারা একান্ত আপনজন, যেমন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, শেখ হেলাল, তারপর জনাব ওবায়দুল কাদের, সাবির হোসেন চৌধুরী, মানে যারা যারা তার একসময় খুব কাছের মানুষ ছিলেন, ইনক্লুডিং মাহমুদুর রহমান মান্না। আবার এই মানুষগুলো চলে গেছেন, সবাই সব কথা বলেননি, আবার অনেক অনেক কথা বলেছেন। তার মধ্যে সুরঞ্জিত সেনের সেই বিখ্যাত কথা যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এটা একটা মানে বিশাল রেকর্ড হয়ে আছে। তো এটা যে তার যে জিদ, শেখ হাসিনার যে জিদ, এই জিদকে স্বয়ং বঙ্গবন্ধু যাকে বলা হয় ভয় পেতেন, স্বয়ং বঙ্গবন্ধু ভয় পেতেন। তিনি বলতেন যে আমার এই মেয়েটা প্রচণ্ড জেদি। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, আসতে পারবেন কি পারবেন না, এটা 50-50 প্রকৃতির মধ্যে ধরেন। কিন্তু যদি তিনি এসে যান, যদি না আসেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি তিনি এসে যান তাহলে আমাদের কি হবে, আমাদের কার কি হবে? তার একান্ত মানে ঘনিষ্ঠজন। পরবর্তীতে তিনি মন্ত্রী হয়েছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন, এখন প্রেসিডিয়াম মেম্বার আছেন। আমার পাশের বাসায় থাকতেন। বয়সে বড়, কিন্তু যেহেতু মানে মানুষের দুনিয়াতে একটা অবস্থা হলো যে আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যায় তাহলে আপনার বয়সে যত বড় হোক, পদ পদবি যতই থাকুক না কেন, অর্থের কাছে মানুষ সবসময় মাথা নিচু করে রাখে। তো আমি যে নেতার কথা বলছি, হি ওয়াজ মাই লিডার, স্টুডেন্ট লিডার। কিন্তু যেহেতু আমি তখনই সেই সময়টাতে 97-98 সনে সেই লেক্সাস V8 গাড়ি চালাতাম, নিজের বাড়িতে থাকতাম ধানমন্ডিতে। তো যার জন্য আওয়ামী লীগের যাদের সঙ্গে আমার সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আসলে সেই ছাত্র জীবনের সম্পর্কটায় থাকিনি, ওটাকে অনেকটা প্রফেশনাল সম্পর্ক হয়ে গিয়েছিল। এর কারণ হলো নেতাদের অনেক প্রয়োজনে অনেকে হয়তো টাকা চাইতেন, আমি অনেককে দিতাম। এর কারণে হয় কি যে আমার একটা অবস্থান গড়ে উঠেছিল। তো সেই দিক থেকে আমি সেই নেতাকে একদিন দেখা, সকালবেলা দেখি একা একা হাসছে। তার মধ্যে কী ব্যাপার, 1/11-এর সময় রাজনীতি কি আর করবেন না? বলে না ভাইয়া, রাজনীতি করবো না, আমি একা মানুষ, আমার একটা না দুটো মেয়ে আছে, এরকম বললেন। আমার কোনো ছেলে ঠেলে নেই, এদেরকে নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই, আর এদিকে তাকাবো না। আর তুমি তো জানো যে শেখ হাসিনা কী ধরনের প্রতিশোধ পরায়ণা মহিলা, উনি ইংরেজিতে ভিন্ডিকটিভ শব্দটি ব্যবহার করলেন। তো যা হোক, যেহেতু তারা রাজনীতি করেন, রাজনীতির এই কথাটা রাখতে পারেনি। 11 পরে সরকার আসছে, তারা দলের সঙ্গে থাকছেন, পরবর্তীতে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আবার এখন নিরাপদ জায়গাতে আছেন। তো এভাবে দলের মধ্যে, দলের ভিতরে, দলের বাইরে, মানে তার সম্পর্কে তার যার আপনজন, সে আপনজনরাই তাকে প্রচণ্ড ভয় পান। জামাতের অনেক লোকের সঙ্গে তার সম্পর্ক ছিল, বিএনপির অনেকের সঙ্গে তার সম্পর্ক ছিল, জাতীয় পার্টি, মানে তিনি তার ক্রোধের জায়গা থেকে, রাগের জায়গা থেকে, ঘৃণার জায়গা থেকে একজনকে এক চুল ছাড় দেননি। 2 নম্বর হলো যে তিনি যে বিষয়গুলো প্রতিশোধ নিতে চেয়েছেন, তার সুযোগ হওয়া মাত্র সেই প্রতিশোধের একটা সিঙ্গেল জায়গাতে তিনি ছাড় দেননি। এলো তার বাস্তবতা। এবং তিনি যেটা করতে চেয়েছেন, ভালো হোক মন্দ হোক, তিনি সেটা করেছেন। কাউকে ভালোবাসার দরকার, সে দুনিয়ার যত মানুষ খারাপ বলুক না কেন, তাকে তিনি স্নেহের
যাকে বলে বন্ধনে আবদ্ধ রেখেছেন। একটা সময় আমাকে খুব স্নেহ করতেন, তা আমাকে স্নেহ করতেন, কিন্তু পুরো আওয়ামী লীগের সবাই, ইচ অ্যান্ড এভরিবডি ওয়াজ অ্যাগেনস্ট মি। তিনি তিনি মাঝে মধ্যে অবাক হয়ে যেতেন যে একটা বাচ্চা ছেলে নতুন এমপি হয়েছে, আওয়ামী লীগের শেষ সৈয়দ আশরাফ সাহেব থেকে শুরু করে সবাই দল বেঁধে কেন এই ছেলেটার বিরোধিতা করছে। তিনি আরও আমার প্রতি তার যে স্নেহ এটা আরও বাড়িয়ে দিলেন। শেষের দিকে যেটা হলো, সালমান সাহেবের সঙ্গে যে ঘটনা, ওটা একটা দুর্ঘটনা ছিল এবং ওটা আমি হ্যান্ডেল করতে পারিনি। আমি জেলে গিয়েছি, ইচ্ছা করলে আমি জেলে অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু বয়সে তরুণ ছিলাম, তো যার জন্য আমার কাছে মনে হয়েছে জেলে যাওয়া বা একটু ঘাড় টাড়ামি দেখানো। কিন্তু এখন বুঝতে পারি যে প্রধানমন্ত্রী হলেই আসলে সবাইকে সব জিনিস করা যায় না, সবাইকে ফেভার করা যায় না সব সময়টাতে। এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, তার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তখন তার একটা লিমিটেশন আছে, আবার এখন প্রধানমন্ত্রী হওয়ার পর তার অনেকগুলো লিমিটেশন রয়েছে। ফলে তিনি ইচ্ছা করলেই তার সঙ্গে কারো যে সম্পর্ক, সব সম্পর্ক তিনি ওন করতে পারবেন, সবাইকে ডাকতে পারবেন, সবাইকে অ্যাবজর্ব করতে পারবেন, এটা একেবারে অসম্ভব ব্যাপার। শেখ হাসিনার ক্ষেত্রেও এটা সম্ভব ছিল। ফলে আমার যে তার প্রতি কনসিডারেশন, যে সবসময় তিনি আমাকে রক্ষা করবেন, আমার পক্ষে করবেন, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আসলে ভুল ছিল। আমি কখনোই তার কাছে যাইনি, আমি চাইতাম যে তিনি আমাকে ডাকবেন। তো এনিওয়ে, যাক, এখন যেটা হলো যে তার এই যে প্রতিশোধ গ্রহণ করার যে ক্ষমতা, এটি প্রবল, এটি ব্যাপক, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি কোনো অবস্থাতেই কাউকে কোনো উপকার করলে আর কাউকে কোনো বিষয় কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলে ওটাও তিনি ভুলেন না। স্বয়ং এরশাদ সাহেব আমাকে একাধিকবার, যখনই এরশাদ সাহেবের সাথে দেখা হতো, উনি বললেন, হাতটা ধরে বলতেন, খুব স্নেহ করতেন, ও রনি, মানে শেখ হাসিনা নাম ধরে বলতেন যে ও এত খোটা দেয় কেন, কথায় কথায় আমাকে খোটা দেয়, এই আপনাকে এটা দিছি না, এটা দিছি না, কথায় কথায় সবার সামনে, লোকজনের সামনে খোটা দেয়। এরপরে এই যে ধরেন ওনার দলের যারা নেতাকর্মী আছেন, যাদেরকে যে কাজটি দিয়েছেন, উপকার করেছেন, একটা কন্ট্রাক্ট দিয়েছেন, তিনি কথায় কথায় তাদের সবাইকে একেবারে লোকজনের সামনে খোটা দিতেন, এটা করে দিছি না, এই তোকে এটা দিয়েছি না, তোকে এটা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তাহলে তার সারা জীবনের সেই চরিত্র, তার সঙ্গে এই গত 2 বছরে যা কিছু হয়েছে, প্রতিটা জিনিস আপনি নিশ্চিত থাকেন, তার যদি মতিভ্রম না হয়, ব্রেন যদি পুরো নষ্ট না হওয়া যায়, নিউরন যদি বেইমানি না করে, তাহলে তার যে প্রতিহিংসা অতীতের যে কোনো সময় চাইতে কয়েক গুণ বাড়বে। এবং এই জন্যই আমরা যারা তারা কাছে থেকে চিনি, আতঙ্কটা ওখানেই। এখন শিরোনামে আসি। প্রথম হলো যে আওয়ামী লীগের যারা অন্ধভক্ত, শেখ হাসিনাকে যারা জানেন, বিশ্বাস করেন, এবং শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে যাদের ভাগ্য জড়িয়ে গেছে, এখন এমন একটা জায়গাতে কোটি কোটি মানুষ পড়ে গেছে যে তারা ইচ্ছা করলেও জামাতে যোগদান করতে পারছে না, ইচ্ছা করলেও বিএনপিতে যোগদান করতে পারছে না। এই কারণে মামলা দিয়ে, মোকদ্দমে, বাড়ি ঘর লুট করে এমন একটা অবস্থা করে দেওয়া হয়েছে এদের সবাইকে প্যাক করে মেড ইন, যাকে বলা হয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের তৈরি সামগ্রী হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে। কোনো একটা উইন্ডো খুলে রাখা হয়নি, আইদার আওয়ামী লীগের রাজনীতি করবে অথবা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসবে, এনসিপিতে আসবে, জামাতে আসবে। এদের সংখ্যা 6 কোটি। এই লোকগুলোর স্ত্রী, পুত্র, সন্তান, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু প্রতিপক্ষ ব্যবহার করছে, কিন্তু তাদেরকে ওন করছে না। ফলে এই লোকগুলোর কাছে এখন শেখ হাসিনা অতীতের, অর্থাৎ তিনি যখন ক্ষমতায় ছিলেন, অনেকের অভিমান ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, আর এখন বলছে যে না, আমার জীবনের বিনিময় হলো শেখ হাসিনা বাংলাদেশে আসুন। এই লোকগুলো 100%, এরা শতভাগ শেখ হাসিনাকে চাচ্ছে বাংলাদেশে। দ্বিতীয় যে গ্রুপটি আছে, সেই গ্রুপটি ধরেন বিএনপি, জামাত, অন্য যারা আছেন, তাদের একটা বিরাট শ্রেণী যারা না না আসবে না, সবার সামনে বক্তব্য দিচ্ছে এটা ইম্পসিবল, এইভাবে কেউ আসছে নাকি, দুনিয়াতে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি, এ ধরনের কথাবার্তা বলবে। কিন্তু রাতে যখন স্ত্রীর সঙ্গে আলোচনা করবে, সন্তান সন্ততির সঙ্গে আলোচনা করবে, ঠিক সেই সময়ে তার মনে হবে যে শেখ হাসিনার জমানাতে আসলে তার সঙ্গে কি করা হয়েছে, যদি আসে তাহলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এবং দেখবেন যে আজকে খুব সংগ্রামী বক্তব্য দিলেন অনেকে, কালকে আর সেই সংগ্রামী বক্তব্যটা দিচ্ছেন না, এবং কথা ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। এই যে শেখ হাসিনার আশা নিয়ে যে ক্ষণে ক্ষণে যাদের ভাষা পরিবর্তন হচ্ছে, এদের সংখ্যা 50-50 যারা আছেন তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়।
বড় জোর 1 থেকে 1.5 কোটি লোক আছেন যারা এরকম 50-50 মনে করেন, আর 6 কোটি 100% মনে করেন। আর অন্যান্য যারা তরুণ আছেন, সেটা এনসিপির হোক অন্যান্য যারা হোক, তারা যারা বক্তব্য দেননি কিন্তু তাদের এই গত 2 বছরে যে কর্মকাণ্ড, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ এবং রাষ্ট্রযন্ত্র এত শক্তিশালী, আপনি দেখেন কবে একজন মাজেদ বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, তাকে রাষ্ট্র খুঁজে বের করেছে। কবে মেজর মুজাফফর পালিয়ে গেছেন এবং জিয়াউর রহমানকে হত্যা করেছেন, এই রাষ্ট্র তাদেরকে খুঁজে বের করেছে। আপনি দেখেন আওয়ামী লীগ জমানাতে যারা সেই অন্যায় করেছে, অবিচার করেছে, দুর্নীতি করেছে, লোপাট করেছে, তাদের এই যে দুদকের মাধ্যমে বলেন, তাদের ফিঙ্গারপ্রিন্ট বলেন, তাদের যে ইভেন শেখ হাসিনার সঙ্গে তিনি হেলিকপ্টারে উঠে, শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে কাদের সঙ্গে কথা বলেছেন, সেই ভয়েস রেকর্ডগুলো, একদম র ভয়েস রেকর্ডগুলো এখন যে ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, ট্রাইব্যুনালের হাতে আছে। এবং এগুলো শেখ হাসিনার যারা আপনজন তারা কিন্তু মুছে দিয়েছিলেন মূল হার্ড ডিস্ক থেকে, কিন্তু কী করে যেন প্রযুক্তির মাধ্যমে এই পুরো জিনিসগুলো রিকভারি করা হয়ে গেছে। ফলে এই রাষ্ট্রকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। ভবিষ্যতে যারা আসবে তারা দেখবেন যে এই সরকারে যা করেছে গত 2 বছরে, মানে বিএনপি সরকার এবং ডক্টর ইউনূস সরকার, তার সঙ্গে এই যে আমরা সমাজে যারা বিভিন্ন লোকজন আছি, আমরা যে কাজগুলো করেছি, এগুলো দেখবেন কিভাবে পাই করে আপনার সবাই আদায় করছে। এবং সেই দিক থেকে যেটা হলো যে এই যে এখন দেখেন আপনি প্রশাসন বলেন, মানে গত 2-4 মাসে বিএনপি যেভাবে ব্যাপক পরিবর্তন করেছে। আবার ধরুন ডক্টর ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যে জামাত যে কাজগুলো করে ফেলেছে, তো ঠিক সেম কাজ জামাত যদি পারে, বিএনপি যদি পারে, আওয়ামী লীগ আরো কত সুন্দর করে পারতে পারে। ফলে কি হলো, তার যে এই আগমন, আশা, সেই আশা ফিরে আসা, তার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি, তার সঙ্গে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কে পুরো জিনিসগুলো এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে। আপনি ঘুরে ফিরে বারবার শুধু শেখ হাসিনা আসবেন কি আসবেন না, এর বাইরে যেতেও পারছেন না, যাওয়াও যাচ্ছে না।